আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ মাই টিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফারজানা আলম এবং আমি রায়হান রোহান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নদী খননের মাধ্যমে প্রবাহ ঠিক রাখতে হবে, বিশ্ব পানি দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ভারতের সাথে পানির সমস্যা সমাধানে আলোচনা অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের পর ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের। নুসরাত হত্যায় জড়িত কেউ ছাড় পাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দোষীদের বিচার দ্রুত সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে জানালেন আইনমন্ত্রী। পহেলা বৈশাখ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে জানালেন ডিএমপি কমিশনার। ভুবুজেলা সহ সব ধরনের বাঁশি নিষিদ্ধ। এবার বিস্তারিত। নদী খননের মাধ্যমে নদীর গতিপথ ঠিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিশ্ব পানি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ৫৪টি যৌথ নদীর পানির সমস্যার সমাধানে ভারতের সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসানের রিপোর্ট। বিশুদ্ধ পানির অপর নাম জীবন হলেও বিশ্বায়নের এই যুগে জলবায়ু পরিবর্তনের কারণে দেখা দিয়েছে নিরাপদ পানি সংকট। জাতিসংঘের তথ্য মতে বর্তমান পৃথিবীতে ২.১ বিলিয়ন মানুষ নিরাপদ সুপেয় পানি থেকে বঞ্চিত। পানি সংরক্ষণ ও ব্যবহারে গণসচেতনতা তৈরির লক্ষ্যে ২২ মার্চকে বিশ্ব পানি দিবস ঘোষণা করে জাতিসংঘ। পানি সবার অধিকার, বাদ রবে না কেউ আর। এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও পালিত হচ্ছে দিবসটি। দিবসটি উপলক্ষে পানি সম্পদ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় অংশ নিয়ে দিবসটির গুরুত্ব তুলে ধরেন তিনি। যখনই সরকার এসেছি তখন থেকে সবসময় আমি খুব বেশি জোর দিয়েছি যে আমাদের সমস্ত নদীগুলি ড্রেজিং করা, বিশেষ করে আমাদের নৌপথগুলি পুনরায় চালু করা। সারা বাংলাদেশে একসময় নৌপথই ছিল মূল পথ, আস্তে আস্তে সেটা কমে গেছে। আর সেই সাথে যতই স্থাপনা আমরা করব বা আমরা বিল্ডিং তৈরি করব অথবা আমরা ব্রিজ তৈরি করব, তখন আমাদের ওটাও মাথায় রাখতে হবে যে ব্রিজের নিচে যেটা নদীর মূল স্রোত যাবে, কিন্তু বর্ষাকালে যে পানিটা আসবে সেই পানিটাও যেন থাকার জায়গাটা হয়, তাহলে আমার ব্রিজেরও ক্ষতি হবে না, আবার আমার পানিও থাকবে। পানির ক্ষতিকারক দিকগুলোর কথা চিন্তা না করে ভালো দিকগুলোকে কাজে লাগাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন সরকার প্রধান। পানি আমাদের যেমন অধিকার, পানির অপর নাম জীবন, আবার পানি আমাদেরকে অনেক সময় সর্বনাশের পথে নিয়ে যায়, যেটা আমাদের দেশে আমরা দেখি। নদী ভাঙনে বহু মানুষ নিঃস্ব হয়ে যায়, ঘর বাড়ি সব কিছু শেষ হয়ে যায়। কিন্তু বাংলাদেশে একটা বদ্বীপ সৃষ্টি হয়েছে নদীবাহিত পলি দিয়ে। সেই দেশটিকে মানুষের জীবন মান উন্নয়নের জন্য আমাদেরকে যথেষ্টভাবে পদক্ষেপ নিতে হবে, যাতে এই পানি যেন আমাদের আশীর্বাদ হিসেবেই সামনে আসে। এরই মধ্যে প্রতিবেশী দেশগুলোর সাথে পানির সমস্যার সমাধানে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের নদী ব্যবস্থাপনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্ব বিবেচনা করে আমি ভারতের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এখানে কিন্তু আমরা, কারণ এই গঙ্গা পানির ন্যায্য হিস্যা আদায়ের ব্যাপারে আমি দেখেছি অতীতে বহু সরকার অনেক মিছিল করেছে, কেউ পদযাত্রা করেছে, আন্তর্জাতিকভাবে বারবার তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু আমি চিন্তা করি যে দুটি প্রতিবেশী দেশের মধ্যে যে সমস্যাটা, সেটা আমরা আলাপ আলোচনার মাধ্যমেই তো সমাধান করতে পারি। এখানে আমার তৃতীয় পক্ষ টানতে হবে কেন? এবং সেইভাবে কিন্তু আলোচনা করে আপনারা জানেন যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি চুক্তি আমরা সম্পন্ন করতে সক্ষম হয়েছি দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে। সেই সাথে আরও ৫৪টা নদী, এগুলি নিয়েও আমাদের আলাপ আলোচনা চলছে। নদী দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পানির অপচয় রোধে সচেতন হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পানি ব্যবহার প্রতিটি ক্ষেত্রে মিতব্যয়ী হলে লাভ আপনাদেরই, কারণ পানির বিলটাও কম উঠবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
ফেনীর সোনাগাজীতে পুড়িয়ে হত্যা করা মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে পুড়িয়ে হত্যা চেষ্টার পর ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে 5 দিন চিকিৎসার পর বুধবার রাতে তার মৃত্যু হয়। মরদেহ হস্তান্তরকালে নুসরাতের শোকার্ত পরিবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শারমিন আজাদের রিপোর্ট। বুধবার রাত 9:45টার দিকে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নুসরাতের। গত শনিবার ফেনীতে আলিম পরীক্ষা কেন্দ্রে বোরকা পরা 4 জন নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে ঝলসে যাওয়া নুসরাতকে সোমবার ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে নেওয়া হয়। 4 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন নুসরাত। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে স্বজনদের মাঝে। পরীক্ষা দিতেছিলাম, সেখান থেকে কষ্ট আমার অন্তর মনের মধ্যে কি ব্যথা, কি আগুন জ্বলতেছে, কত খারাপ লাগতেছে আমার কাছে। আমার কলিজা ধাও ধাও করে আগুন জ্বলতেছে। আইন অনুযায়ী সুষ্ঠু এবং ন্যায় বিচার কামনা করতেছি প্রশাসনের মাধ্যমে। ময়নাতদন্ত শেষে নুসরাতের মরদেহ দেওয়া হয় স্বজনদের কাছে। আমাদের 3 সদস্যের একটা টিম ছিল যারা এই পোস্টমর্টম কার্যক্রমটি সম্পন্ন করেছেন। আর যেহেতু এই পোস্টমর্টমের জন্য আমাদের কিছু আনুষঙ্গিক বিষয় আছে, আমরা কিছু ডিএনএ টেস্ট এবং মাইক্রোবায়োলজিক্যাল টেস্টও করতে হবে, সেই জন্য এই মুহূর্তেই কোনো পোস্টমর্টম রিপোর্টটা আমরা দিচ্ছি না। বাট আমরা সবাই জানি যে ওনার এক্সটেন্সিভ বার্ন ওনার ছিল। বৃহস্পতিবার বাদ আসর ফেনী সোনাগাজীতে জানাজা শেষে নুসরাতকে দাফন করা হয়েছে পারিবারিক কবরস্থানে। এ ঘটনার মামলায় প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এদিকে নুসরাতের আগুনে পোড়ানোর ঘটনার তদন্ত যেন কুমিল্লার তনু হত্যার মতো না হয় এমন মন্তব্য করেছেন হাইকোর্ট। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারী কেউই রক্ষা পাবে না। পিবিআর তদন্ত শেষে দ্রুত চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দ্রুত বিচার আইনে এই হত্যা মামলা পরিচালনা করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় নয়। সচিবালয়ের সাংবাদিকদের তারা এসব কথা বলেন। মানিকলাল ঘোষের রিপোর্ট। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে জেগে উঠেছে নাগরিক সমাজ। এই হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাকক্ষে সড়ক নিরাপত্তা আইন নিয়ে এক বৈঠক শেষে নুসরাত হত্যা মামলা প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। মামলা হয়েছে, মামলার তদন্ত শেষে একটা অভিযোগপত্র দিতে হবে। আমি আপনাদেরকে বলছি, এরকম মামলা যখনই হবে এটাকে ফাস্ট ট্র্যাক করবে। আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। এ নিয়ে আমার কোনো প্রশ্নই প্রয়োজন হবে। হ্যাঁ, দ্রুত বিচারে যদি প্রয়োজন হয় যাবে। পরে এই মামলা প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, নুসরাতকে যৌন নিপীড়নের অভিযোগের পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এমন সত্যতা পেলে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। তো ওসি হোক আর যেই হোক, তাকে বিচারের মুখোমুখি হতে হবে। সে যদি এই ঘটনা ঘটিয়ে থাকে, তদন্ত শেষে কোনো অপরাধী বিচারের বাইরে থাকবে না বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। এই অমানসিক নির্যাতন, যেটা নির্যাতন বলবো, পুড়িয়ে মারা, এটা কারো কাম্য নয়। এবং ঘটনাটা কি ঘটেছে সেই জন্য আমরা পিবিআই এটা এখন তদন্তভার নিয়েছেন। পিবিআইও এটা যত সম্ভব তাড়াতাড়ি এটার চার্জশিট প্রদান করবেন। আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। কোনো আসামি কিংবা যারা এইখানে বিন্দুমাত্র জড়িত ছিল কেউ বাদ যাবে না। তাদের সবাইকে বিচারের মুখোমুখি আমরা করব। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। দেশের কেবল নেটওয়ার্ক পরিচালনাকারীদের সাথে আলোচনা করে প্রথম ধাপে শহরাঞ্চলে এবং পরে গ্রামে টেলিভিশন কেবল নেটওয়ার্ক ডিজিটালাইজড করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
সচিবালয় নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে তিনি একথা জানান। দেশের স্বার্থে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধে কেবল অপারেটরদের এগিয়ে আসার আহ্বান জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমাদের পক্ষ থেকে যারা কেবল নেটওয়ার্ক পরিচালনা করেন তাদের কাছে একটি নির্দেশনা দেওয়া ছিল, আপনারা জানেন যে সমস্ত বাংলাদেশের চ্যানেলগুলো সিরিয়ালি শুরুতে থাকতে হবে, এরপর বিদেশি চ্যানেলগুলো থাকবে। তো সেটি বেশিরভাগ ক্ষেত্রে মানা হয়, অনেক ক্ষেত্রে এটি ব্যত্যয় আছে। আমরা এই বিষয়গুলো আলোচনা করব। পহেলা বৈশাখ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে বাংলা বর্ষবরণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পহেলা বৈশাখ বিকেল 5টার পর কাউকে রমনা বটমূলে প্রবেশ করতে দেওয়া হবে না। ভুবু জেলা সহ সব ধরনের বাসই নিষিদ্ধ থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার। আর জানাচ্ছেন এসকেলিটন। পহেলা বৈশাখ 1426 শুভ বাংলার নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তার প্রস্তুতি জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। পহেলা বৈশাখকে ঘিরে রমনা, সরোয়ার্দী উদ্যান, টিএসসি, ধানমন্ডি রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, বাহাদুর শাহ পার্ক, গুলশান পার্ক, এই জায়গাগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অংশ, পুরো এলাকাটাকেই আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসব। সেখানে আমাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়াও পুরো শহরে অন্যান্য যেসব অনুষ্ঠান হবে প্রত্যেকটি অনুষ্ঠানকে নিরাপত্তার চাদরে আবৃত করা হবে এবং সমন্বিতভাবে আমরা এই নিরাপত্তা বিধান করব। সকাল থেকেই তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। সন্ধ্যা 6টার মধ্যে সকল উন্মুক্ত স্থান থেকে অনুষ্ঠান সমাপ্ত করার কথাও জানান তিনি। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান স্থলে যাওয়ার আগে আর্চওয়ে থাকবে, সেখানে তল্লাশি হবে। মহিলাদের আমাদের নারী পুলিশ দ্বারা তল্লাশি করা হবে এবং যথাযথ তল্লাশির মধ্য দিয়েই অনুষ্ঠান স্থলে প্রবেশ করতে দেওয়া হবে। এবং যে এলাকাগুলো বললাম, এই এলাকাগুলো ভাসমান দোকান, হকারকে উচ্ছেদ করা হবে। ছিনতাই, ইভটিজিং প্রতিরোধে আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে, বিশেষ পুলিশি সাদা পোশাক এবং পোশাকে ব্যবস্থা থাকবে। এই অনুষ্ঠানগুলো যেগুলো উন্মুক্ত স্থানে হবে সেগুলো ইতিমধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়েছে বিকাল 6টার মধ্যে উন্মুক্ত স্থানে সকল অনুষ্ঠান শেষ করতে হবে। ব্যাগ, ব্যাকপ্যাক, দাহ্যবস্তু, ছুরি, কাঁচি বা ক্ষয়কারক কোনো বস্তু, ব্লেড, কোনো ধাতব পদার্থ, দেশলাই, গ্যাস লাইট এগুলো বহন করা যাবে না। ভুবু জেলা বিরক্তিকর, শব্দ দূষণ করে, নারীদের উত্ত্যক্ত করে, সেটা বিবেচনা করেই আমরা এই ভুবু জেলা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছি। পহেলা বৈশাখকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান আসাদুজ্জামান মিয়া। এই নগরীতে কারোর কোনো নিরাপত্তার শঙ্কা নেই ইনশাল্লাহ। এই নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্যে আমরা সর্বশক্তি দিয়ে, আমাদের সামর্থ্য দিয়ে আমরা প্রচেষ্টা করছি। নাগরিকের নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সবই করব। মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা থেকেও বিরত থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার। মঙ্গল শোভাযাত্রার ব্যবহৃতা সেটা কিন্তু অনেক বড়, সেটিকে হাতে ধারণ করে মুখে ব্যবহার করা যায় না। ছোট কোনো ধরনের মুখোশ ব্যবহার করা যাবে না। এসকেলিটন, মাই টিভি, ঢাকা। সারা দেশে অতি ভক্ত আওয়ামী লীগাররা বিএনপি জামাতের চেয়েও আওয়ামী লীগের জন্য ভয়ঙ্কর হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। আর দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপির মেয়াদে প্রতিপক্ষদের হত্যা করে বাংলাদেশকে দুর্নীতির শীর্ষে নিয়ে গেছে খালেদা জিয়া ও তারেক রহমান। রাজধানীতে এক সমাবেশে তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট।
মাদক, সন্ত্রাস ও সমাজের বিভিন্ন অপকর্ম রোধে জনসচেতনতা সৃষ্টি করতে রাজধানীর আজিমপুরে অভিভাবক সমাবেশ করে ঢাকা মহানগর 14 দল। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাদক সন্ত্রাস রোধে বর্তমান সরকারের বিভিন্ন সফল পদক্ষেপের কথা তুলে ধরে সারা দেশে আওয়ামী লীগের অবস্থানের কথা জানান কেন্দ্রীয় 14 দলের মুখপাত্র আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। সারা বাংলাদেশ আওয়ামী লীগ হয়ে গেছে, এই সমস্ত অতিভক্তি আওয়ামী লীগের হচ্ছে জনগণের শত্রু, কোন শত্রু নাই। এরা আজকে দেখবেন শ্রমিক নেতা হয়ে গেছে, বাস মালিক হয়ে গেছে, এরা সরকারি চাকরি করে, অনেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে গেছে, এরা অতিভক্তি আওয়ামী লীগ হয়ে গেছে। যারা সেখানে নির্দেশ পালন না করে আমাদেরকে বিব্রত করছে, সরকারকে প্রশ্নের সম্মুখীন করছে, এর থেকে সাবধান থাকতে হবে। বিএনপি আমাদের চাইতে ভয়ঙ্কর, অতিভক্তি আওয়ামী লীগরা অতি ভয়ঙ্কর রাখবে। বিএনপির মেয়াদের দুর্নীতির কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। খালেদা ছেলে তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ, এই দেশের দুর্নীতি করে বাংলাদেশকে পরপর 5 বার দুর্নীতিতে 1 নম্বর রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করেছিল সারা পৃথিবীর মধ্যে। আর তার এই অপকর্ম যাতে প্রতিবাদ করতে না পারে সেই জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করে নিশ্চিহ্ন করার জন্য সারা দেশের সন্ত্রাসীদের উনি গডফাদার হয়ে সন্ত্রাসী চারণভূমি বানিয়েছিল এই তারেক রহমান। সমাবেশে ফেনীর নুসরাত হত্যার বিচার দাবি করেন আওয়ামী লীগ ও 14 দল নেতারা। বিচার ট্রাইব্যুনাল করে ওই খুনির বিচারের ব্যবস্থা করে, যে দ্রুত বিচার করে চরম শাস্তি দিতে হবে। এদিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। এই প্যারোলে মুক্তি নিয়ে নাটক করা হচ্ছে, এই কথা বলেছে। আমি বিএনপি নেতাদের বলবো যে আইন কানুন বিধিগুলো একটু পড়ার জন্য, কাউকে জোর করে প্যারোল দেওয়া যায় না। যিনি প্যারোল চান তিনি একমাত্র আবেদন করলেই প্যারোল বিবেচনার সুযোগ থাকে, অন্যথায় কোনো সুযোগ নাই। বিএনপির আন্দোলনের হুমকি হাস্যকর বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এই প্যারোলে মুক্তি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আজকের সম্মেলনে ভূমি মন্ত্রণালয়ের সবার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, ভূমি অধিকার নিয়ে জনগণকে সচেতন করা এবং ভূমি উন্নয়ন কর প্রদানে সবাইকে উদ্বুদ্ধ করাই মূল উদ্দেশ্য। শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে ভূমি কর আদায় 27% বাকি রয়েছে। আগামী 3 মাসের মধ্যে 485 কোটি টাকার ভূমি কর টার্গেট পূরণ করা হবে বলে জানান ভূমি কর্মকর্তারা। এ সময় ই-মেডিটেশনকে একটি সাফল্য বলে চিহ্নিত করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মুন্সি শাহাবুদ্দিন আহমেদ। মেহেরপুরের গাংনী উপজেলার হাড়ভাঙ্গা গ্রামে দুপক্ষের গোলাগুলিতে মাদক কারবারি ফজলুল হক নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে একটি 1 শুটার গান ও 1 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত 2:30টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফজলুল গাংনী উপজেলার কাজীপুর গ্রামে শামসুল ইসলামের ছেলে। মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করেছে পুলিশ। দর্শক, সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ রাত 11:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি ফারজানা আলম এবং আমি রায়হান রোহান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।